গল্পটি শুরু হয় ভোর ৩টা ৩০ নাগাদ, যখন একটি উচ্চ নিরাপত্তা ট্রাক লস অ্যাঞ্জেলেসের একটি ডোনার শপের বাইরে থামে এবং দুজন নিরাপত্তা রক্ষী ভেতরে যায়। একটি এসইউভি গাড়িতে থাকা একটি গাড়ি ট্রাকটির পথ আটকে দেয় এবং কিছু গ্যাংস্টার শরীর বর্ম ও গ্যাস মাস্ক পরে বেরিয়ে আসে। এই অপরাধীরা শক্তিশালী অ্যাসল্ট রাইফেল দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত ছিল। রক্ষীরা বেরিয়ে আসার সাথে সাথে গ্যাংস্টাররা তাদের দিকে বন্দুক তাক করে। ট্রাক ড্রাইভার অবিলম্বে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগকে জানায় যে তারা অস্ত্র লোকেদের দ্বারা পরিবেষ্টিত। একজন রক্ষী চতুরতার সাথে তার অস্ত্র বের করার চেষ্টা করে, কিন্তু একজন গ্যাংস্টার তাকে গুলি করে। তারপর আরেকজন গ্যাংস্টার ট্রাক ড্রাইভারকে হত্যা করে। অপরাধীরা ট্রাকের দরজা খুলে বাকি রক্ষীকে বের করে আনে। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায়। বন্দুকযুদ্ধ শুরু হয়। যাই হোক, পুলিশের স্ট্যান্ডার্ড ইস্যু হ্যান্ড গান গুলি অপরাধীদের অ্যাসল্ট রাইফেলের সামনে কোনো প্রতিরোধ করতে পারেনি। এ সংঘর্ষে 4 জন পুলিশ অফিসার এবং একজন গ্যাংস্টার নিহত হয় এবং অপরাধীরা শীঘ্রই ট্রাক নিয়ে পালিয়ে যায়। তারা ট্রাকটি একটি গুদামে নিয়ে যায়। দলের নেতা রে নিরাপত্তায় রক্ষীকে গুলি করার জন্য বোসোকে তীব্রভাবে তিরস্কার করে। রে বাকি দলকে নির্দেশ দেয় যে ক্ষতিগ্রস্ত ট্রাকটি মেরামত করা দরকার। রে ট্রাকের দরজা খোলার সাথে সাথে এনএন রেকে জিজ্ঞাসা করেছে সে ঠিক আছে কিনা। রে উত্তর দেয় যে তারা 4 জন পুলিশ অফিসারকে হত্যা করেছে এবং পুলিশ তাদের কুকুরের মতো খুঁজছে। গোয়েন্দা নি ও ব্রায়েন ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপর মৃত গ্যাংস্টারের কাছে দাঁড়িয়ে থাকা এলএ সেপিওট ডিপার্টমেন্টের অফিসারদের কাছে যান। পুলিশ অফিসাররা বুঝতে পারছে না কেন অপরাধীরা একটি খালি ট্রাক নিয়ে গেছে। নিক পরামর্শ দেয় যে তাদের নিশ্চয় একটি বড় পরিকল্পনা আছে। রাস্তার ওপর অল্প দূরে বসো সবার ছবি তুলছিল। গুদামে ফিরে বসো ছবিগুলো রেককে দেখায়। নিকের ছবির দিকে নির্দেশ করে এবং তাকে ঘটনার দায়িত্বে থাকা অফিসারের হিসাবে চিহ্নিত করে। রে তার সহযোগীদের জানায় যে নিক মেজাজ ক্রাইমস ডিভিশনের প্রধান। উনি যে আগের রাতে ট্রাক চালিয়েছিলেন সে নিকের ছবি দেখে সঙ্গে সঙ্গে চলে যায়। নিক এবং তার সহকর্মী অফিসার মামলাটি তদন্ত করছে। তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে এটি একটি অভ্যন্তরীণ চক্রান্ত ছিল, নইলে ডাকাতরা কিভাবে জানবে যে ট্রাকটি ভোর ৩টা ৩০ সেখানে থাকবে। তারা সন্দেহ করে যে যাকে মাত্র 8 মাস আগে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল সে এই ডাকাত পিছনে ছিল। টনি রাতে বারটেন্ডার হিসেবে কাজ করত। এক রাতে সে দেখে যে ফেডারেল রিজার্ভ ব্যাংক কাজ করা এক ব্যক্তি বারে তার অ্যাক্সেস আইডি ভুলে গেছে। টনি আইডি ক্যাশ রেজিস্টারে রাখে এবং ম্যাকের কাছে যায়, যে রে গ্যাংয়ের অন্যতম সদস্য ছিল। নিকো বারে বসেছিল এবং টনিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। টনি দাবি করে যে সে জানে না বারে কারা আসে, বলে যে অপরাধী থেকে পুলিশ অফিসার পর্যন্ত যে কেউ সেখানে থাকতে পারে। এটি সবার জন্য একটি বার ছিল। ডনি এতে রাজি হয়। যখন ডনির শিপ শেষ হয় এবং সে চলে যেতে উদ্যত হয়, তখন নিক তার গাড়ির জানালা টোকা দেয় এবং ডনিকে অজ্ঞান করে দেয়। যখন ডনির জ্ঞান ফেরে তখন সে একটি অপরিচিত জায়গায় ছিল। যখন ডনি শোবার ঘর থেকে বেরিয়ে আসে তখন সে নিকের দল ও 4 জন মহিলাকে দেখতে পায়। নিক ডনিকে তার রে এর সাথে দেখা করার একটি সিসিটিভি ছবি দেখায়। গোয়েন্দা গ্যাস ডনিকে বলে যে তারা তার সম্পর্কে সবকিছু জানে। তাকে গ্র্যান্ড সেফ অটোর জন্য গ্রেপ্তার করা হয়েছিল, হত্যার চেষ্টার জন্য জেলে ছিল এবং ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় স্পিরিট টিকিট ছিল তার। গ্যাস তাকে সতর্ক করে দেয় যে মাত্র একটি ভুল তাকে বছরের পর বছর জেলে পাঠাতে পারে। টনি অনুনয় করে, স্যার আমি রে এর সাথে মাত্র 1 বা 2 বার দেখা করেছি, আমি আর কিছুই জানি না। নিক ডনিকে তার বাহুতে একটি ট্যাটু দেখায় যেখানে লেখা ছিল রেগুলেটরস। নিক জিজ্ঞেস করে যে সে রে এর তথ্য জানে কিনা। এটি ক্লিক নামক পুলিশের একটি গ্যাং। নিক ব্যাখ্যা করে, আমি এর একটি অংশ। এই গ্যাং নিয়মে বিশ্বাস করে না, এটি অপরাধীদের সংশোধনের সুযোগ দেয় না, এটি শুধু তাদের গুলি করে। নিক তারপর সরাসরি ডনিকে জিজ্ঞেস করে যে তার মতো একজন কাপুরুষ এমন একটি বিপজ্জনক গ্যাংয়ের সাথে কি করছে। ডনি বলে, স্যার আমি শুধু তাদের ড্রাইভার, আমি চোরদের অপরাধ সম্পর্কে কিছুই জানি না। নিক ডনিকে তাদের সাথে যোগাযোগ রাখতে বলে এবং যখন আমি ফোন করব তুমি ফোন ধরবে, নইলে আমি তোমাকে তুলে নিব, বুঝবে। এদিকে গ্যাংটি লস অ্যাঞ্জেলেসের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ওপর নজর রাখছিল। রে ব্যাখ্যা করে যে এটি একমাত্র ব্যাংক যা কখনো সফলভাবে ডাকাতি করা হয়নি। রে উল্লেখ করে যে নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্ভেদ্য ছিল যে 53টি ডাকাতির চেষ্টা হয়েছিল, কিন্তু একটিও সফল হয়, যে কারণে রে চেয়েছিল তারা এটি ডাকাতি করুক। পুলিশ বিভাগের অফিসাররা আবিষ্কার করে যে রে এমন টনি এবং ওসো সবাই অবসরপ্রাপ্ত মেরিন কমান্ডো। অফিসাররা গত 10 বছরের সমস্ত বড় বড় ডাকাতি তদন্ত করে এবং দেখতে পায় যে যখন রে সেই 10 বছর জেলে ছিল তখন কোনো বড় ধরনের ডাকাতি ঘটেনি।
কিন্তু অফিসারদের বলে যে যদি তারা রেপে ধরতে পারে তাহলে সমস্ত অসমাপ্ত ডাকাতির সমাধান হয়ে যাবে। রে এবং তার গ্যাং গুদামে ফিরে যায়। রে তার গ্যাংয়ের কাছে ফেডারেল ব্যাংকের দৈনিক রুটিন ব্যাখ্যা করতে শুরু করে। রে বলে যে ব্যাংক প্রতিদিন তার ডাটাবেস থেকে পুরনো অব্যবহারযোগ্য বা ছেঁড়া নোটগুলি সরিয়ে দেয়। বিকেল 4টা থেকে 5টার মতো নোটগুলি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে ফেলা হয় এবং এই বর্জ্য একটি বর্জ্য ব্যবস্থাপনা সংস্থায় তুলে নিয়ে যায়। সে বলে যে শুধুমাত্র $100 নোট গণনায় ঘরের প্রতিদিন কমপক্ষে $30 মিলিয়ন প্রক্রিয়াজাত করা হয়। যে এর পরিকল্পনা ছিল যে টাকা ছিঁড়ে ফেলার আগে তাদের ব্যাংকে পৌঁছাতে হবে। এইভাবে তাদের কাছে কমপক্ষে $30 মিলিয়ন থাকবে, যা প্রযুক্তিগতভাবে কারো নয়। আমরা কোনো ব্যক্তির কাছ থেকে চুরি করব না। সে বলে টনি তখন একটি চাইনিজ ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ শুরু করে, যেখান থেকে ব্যাংকের কর্মচারীরা নিয়মিত অর্ডার দিত। টনি খাবার ডেলিভারি করতে ব্যাংকের ভেতরে যায়। একটি ব্যাগ নিয়ে নিরাপত্তা ডনির অ্যাক্সেস কার্ড স্ক্যান করে তাকে ভেতরে ঢুকতে দেয়। সে একটি ব্যাগ ক্যাফেটেরিয়াল মহিলাদের কাছে ডেলিভারি করে, কিন্তু অন্য ব্যাগটি শৌচাগারে নিয়ে যায়। সে ব্যাগটি উপরে ভেন্টিলেশন হলে লুকিয়ে রাখে। সেই রাতে রে এবং তার সহযোগীরা একটি রেস্তোরাঁয় খাচ্ছিল, যখন হঠাৎ পুলিশ এসে পৌঁছায়। নিক রে এর টেবিলের কাছে হেঁটে আসে এবং ডনির সাথে কথা বলে, এমন ভান করে যে জিমনেশিয়ানের ডনির সাথে দেখা করেছে। গুদামে ফিরে রে ডনির উপর সন্দেহ করে, ভাবে যে সে একজন পুলিশ কিনা। টনি তা অস্বীকার করে, কিন্তু রে তার দিকে বন্দুক ধরে এবং আবার জিজ্ঞেস করে যে সে নিকের কিভাবে চেনে। টনি স্বীকার করে যে নিক তাকে ধরে এবং তার সবার সম্পর্কে জানে। সে শপথ করে সে যে তারপর থেকে নিককে দেখেনি। রে তাকে বিশ্বাস করে এবং ডনিকে নিকের কাছে একটি বার্তা পৌঁছে দিতে বলে। ডাকাতির এই শুক্রবারই হবে। টনি নিকের সাথে একটি স্যুটের দোকানে দেখা করে। নিক জিজ্ঞেস করে যে তারা রেস্তোরাঁয় কি করছিল। টনি দ্রুত বিষয় পরিবর্তন করে বলে যে ডাকাতি এই শুক্রবারই হচ্ছে, কিন্তু সে স্থানটি জানে না। নিক তখন একটি ক্লাবে যেখানে রে এর বান্ধবী কাজ করত এবং তার শো দেখে। রে এর বান্ধবী মঞ্চ থেকে নেমে আসে, নিকের কাছে আসে এবং তার কানে কিছু ফিসফিস করে বলে। এরপরে তারা দুজন তার বাড়িতে যায়। পরের দিন সকালে যখন রে আসে তখন তার বান্ধবী লিভিং রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং নিক শার্টবিহীন অবস্থায় শোবার ঘর থেকে বেরিয়ে আসে। দুজন লোক একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং দুজনের চোখ টেবিলের ওপর রাখা একটি বন্দুকের উপর পড়ে। নিক সুরক্ষাভাবে চোখের ইশারায় রেকে বন্দুকটি তুলতে বলে, কিন্তু রে ফাঁদে পা দেয় না। পরিবর্তে সে নিককে পাশ কাটিয়ে শোয়ার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিক তখন তার গাড়িতে উঠে তার সঙ্গীকে ফোন করে ডাকাতির পরবর্তী স্থান জানায়, যা সে রে এর বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছিল। পরে রে এর বান্ধবী তাকে বলে, তুমি যা বলেছিলে আমি তাই করেছি। ডাকাতির দিন এসে যায় এবং পুলিশ ব্যাংকের দিকে নজর রাখছিল। হঠাৎ একটি ভ্যান পার্কিং লটে এসে ঢোকে। রে এবং তার দল বুলেটপ্রুফ ড্রেস, মাস্ক পরে এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে ব্যাংকে প্রবেশ করে। তারা সঙ্গে সঙ্গে নিরাপত্তা ক্যামেরায় গুলি করে এবং সবাইকে নিচে শুয়ে পড়তে আদেশ দেয়। দলটি সবার ফোন সংগ্রহ করে, তাদের হাত বাঁধে এবং তাদের মাথার ব্যাগ পরিয়ে দেয়। রে ব্যাংক ম্যানেজারকে পুলিশকে ফোন করে একটি সম্পূর্ণ জ্বালানি ভর্তি হেলিকপ্টার $100 মিলিয়ন মুক্তিপণ দাবি করতে বলে, নইলে তারা প্রতি ঘন্টায় একজন পণবন্দীকে গুলি করবে এবং যদি কোনো পুলিশ অফিসার ভেতরে আসার চেষ্টা করে তাহলে সবাই একে একে মারা যাবে। শীঘ্রই পুলিশ এবং FBI ব্যাংকের বাইরে ছিল। ব্যাংকের ভেতরে হঠাৎ একটি ফোন বেজে ওঠে এবং রে উত্তর দেয়। সে সঙ্গে সঙ্গে জানতে চায় যে তারা যা চেয়েছে তা পাবে কিনা। পুলিশ অফিসার বলে যে তারা তাদের দাবি নিয়ে কাজ করছে। রে ক্ষেপে গিয়ে বলে, টাকা না পেয়ে ফোন করেছ, তাই তুমি একজনকে মরতে বাধ্য করলে। ঠিক তখনই ওসো একজন লোককে পেছনে নিয়ে যায় এবং একটি গুলির শব্দ শোনা যায়। অফিসার আবার ফোন করে এবং এবার ম্যানেজার উত্তর দেয়। ম্যানেজার জানায় যে একজন লোক ইতিমধ্যে নিহত হয়েছে। যতবার তুমি ফোন করবে তত বেশি লোক মারা যাবে, সে বলে। তাই টাকা না পাওয়া পর্যন্ত আর ফোন করবে না। এই চোররা যা চাইছে, অফিসার জিজ্ঞেস করে যে তারা 90 মিনিট অপেক্ষা করতে পারে কিনা, যাতে রে রাজি হয় এবং ম্যানেজার বার্তাটি পৌঁছে দেয়। বাইরে পুলিশ ব্যাংকের মানচিত্র পর্যালোচনা করছিল। ভেতরে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পুলিশ বুঝতে পারে যে চোররা ভল্টে ঢুকে পড়েছে। নিক মানচিত্রের দিকে তাকিয়ে টনিকে জিজ্ঞেস করে, এটা কি? টনি পয়ঃনিষ্কাশন লাইনের দিকে নির্দেশ করে, যা বন্ধ থাকার কথা ছিল। নিক তখন পয়ঃনিষ্কাশন লাইনের একটি প্রবেশ পথ দেখতে পায় এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। নিক বলে, আমাদের ভেতরে যেতে হবে। সে এটি লোহার রড ধরে ব্যাংকের প্রধান দরজা খুলতে শুরু করে। ভেতরে ঢোকে নিক পয়ঃবন্দীদের জিজ্ঞাসা করে যে তারা ঠিক আছে কিনা। সেখানে একজন চোরও ছিল।
নিক এবং তার সঙ্গীরা তখন ব্যাংকের পিছনে যায় যেখানে পণবন্দীকে হত্যা করার কথা ছিল, কিন্তু হত্যাকাণ্ডটি ছিল নকল, মেয়েটি জীবিত ছিল। শীঘ্রই তারা পয়ঃনিষ্কাশন লাইনের সাথে সংযুক্ত একটি গর্ত দেখতে পায়, যার মানে চোররা সেই পথে পালিয়েছে। নিক তাদের পিছু নিয়ে পয়ঃনিষ্কাশন গর্তে প্রবেশ করে। ম্যাক একজন অ্যালার্ম সিকিউরিটি কোম্পানির অফিসার সেজে ব্যাংকে ফোন করে। সে বলে, আমাদের ট্রাক মাত্র 2 মিনিট দূরে, শীঘ্র পৌঁছানোর কথা, তাই গেট খুলুন। রে এবং অ্যানেন অ্যালার্ম গার্ডের মতো একই ইউনিফর্ম পরে এবং শুরুতে চুরি করা ট্রাকটি চালিয়ে যা তারা পুনরায় রং করেছিল এবং আসল অ্যালার্ম ট্রাকের মতো দেখতে সামান্য পরিবর্তন করেছিল, ডেলিভারি নিতে আসে। তারা ট্রাকটি ব্যাংকের নিরাপত্তা গেটে থামায় এবং ডিউটিতে থাকা ফেডারেল রিজার্ভ ব্যাংকের অফিসারকে তাদের আইডি দেখায়। আইডিগুলো সম্পূর্ণ আসল দেখাচ্ছিল এবং তাদের ইতিমধ্যেই ফোনে বলা হয়েছিল যে ট্রাকটি আসছে। বিশেষ সন্দেহ না করে গার্ড তাদের ভেতরে ঢুকতে দেয়। রে এবং অ্যানেন ট্রাকের পিছন থেকে বিল ভর্তি 2টি বক্স নামিয়ে মানি কাউন্টিং 4-এ নিয়ে যায়। মানি কাউন্টার এই বাক্সগুলি সেই ঘরে রাখে যেখানে $100 বিল গণনা করা হচ্ছিল। যখন রে এবং অ্যানেন ওয়েটিং রুমে অপেক্ষা করছিল তখন বসও ব্যাংকের নিচে টানেলে ছিল। রে তাকে রেডিওর মাধ্যমে সংকেত দেয় যে ডনি কাউন্টিং রুমে পৌঁছে গেছে। বসও পাওয়ার গেটের একটি সুইচ ক্লিক করে, যার ফলে পুরো ব্যাংকের বিদ্যুৎ নিভে যায়। এটি শুধুমাত্র ব্যাংকের সেভিং মেশিন বন্ধ করে দেয়নি, বরং $100 বিল গণনার ঘরের ক্যামেরা এবং মোশন সেন্সরও বন্ধ করে দেয়। একজন পুলিশ গার্ড কাউন্টারে বলে যে তাদের কিছুক্ষণের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে এবং বিরতি নেওয়া উচিত। কাউন্টার এবং পুলিশ কাউন্টিং এলাকা ছেড়ে যাওয়ার সাথে সাথে রে ডনিকে রেডিওতে জানায় যে সে তার কাজ শুরু করতে পারে। ঘরটি খালি ছিল। ডনি $100 নোটের বান্ডিল দিয়ে ঘেরা একটি বাক্সের ভিতরে লুকিয়েছিল। সে বাক্স থেকে বেরিয়ে আসে এবং কিছু বান্ডিল পড়ে যায়, যা সে আবার তুলে রাখে। একজন ব্যাংক কর্মচারী যে মহিলা নিয়মিত চাইনিজ খাবার অর্ডার করত, সে রেস্তোরাঁয় ফোন করে। ম্যাক ফোন ধরে। মহিলাটি অভিযোগ করে যে সে 1 ঘন্টা আগে অর্ডার করেছে এবং তার খাবার এখনও আসেনি। ম্যাক একটি চীনা উচ্চারণে কথা বলে, জানায় যে খাবার ব্যাংকের ভেতরে। পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা লক্ষ্য করে যে ক্যামেরা এবং মোশন সেন্সর কাজ করছে না। পুলিশ গার্ড অন্য একজন গার্ডকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত বক্স গণনা করতে। কিছু ভুল হওয়ার আগে নিরাপত্তা গার্ড কাউন্টারে টাকার জন্য ক্যাফেটেরিয়ালে যায়। টনি যে কাউন্টিং রুমে একটি টেবিলের নিচে লুকিয়েছিল, সে $1 বিলগুলি যা ছিঁড়ে ফেলার কথা ছিল সেগুলো কালো জিপার ব্যাগে ভরছিল। তারপর সে ব্যাগগুলি আবর্জনা পাত্রে ফেলে দেয়। নিরাপত্তা গার্ড 2জন কাউন্টার নিয়ে কাউন্টিং রুমে ফিরে আসে। রে টনিকে পালানোর সংকেত দেয়। টনি একটি এরিয়ার হেল্টের কভার তুলে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতর থেকে তা বন্ধ করে দেয়। টনি রেকে রেডিওতে জানায় যে সে ভোল্টে আছে এবং রে বসকে পাওয়ার আবার চালু করার সংকেত দেয়। আলো ফিরে আসার সাথে সাথে সবাই আবার তাদের কাজ শুরু করে। টনি ভেল্টের মধ্য দিয়ে নেভিগেশন করে বাথরুমের ভেন্টিলেটর সব দিয়ে বেরিয়ে আসে। আগে লুকিয়ে রাখা খাবার তুলে নেয় এবং বিল্ডিংয়ের চারপাশে ঘোরার জন্য ব্যাংকের অ্যাক্সেস কার্ড ব্যবহার করে, যেটি ব্যাংক কর্মচারী বারে ভুলে গিয়েছিল। টনি মহিলাটিকে খাবার ডেলিভারি করে এবং তারপর বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এদিকে ডনি কিছু বন্ধু ব্যাংক থেকে আবর্জনা তুলে নিচ্ছিল। তাদের একই কোম্পানির নামে 2টি পৃথক ট্রাক পাঠানো হয়েছিল, যা সবাই পরিকল্পনার অংশ ছিল। তারা একটি মোড়ে থামে এবং মাথা নেড়ে ইশারা বিনিময় করে। ব্যাংকের বেসমেন্ট অ্যালেক্সিস তার ট্রাকে আবর্জনা লোড করে। অন্যদিকে রে এবং অ্যানসন তাদের নিরাপত্তা ট্রাক করে ব্যাংক থেকে বেরিয়ে যায়। বসও অন্য আবর্জনা ট্রাকটি অনুসরণ করছিল এবং রেকে তার অবস্থান রেডিওতে জানায়। শীঘ্রই রে আবর্জনা ট্রাকের কাছে পৌঁছে যায় এবং সামনে থেকে এটিকে আটকায়। যখন বসও পিছন থেকে এটিকে আটকায়, বসও ড্রাইভারদের দিকে দৌড়ে যায়, তার দিকে বন্দুক ধরে এবং তাকে বেরিয়ে আসতে বলে। বসও ট্রাকটি চালিয়ে নিয়ে যায় এবং বাকি দল তাকে অনুসরণ করে। নিক শহরে রে এবং তার দলকে খুঁজছিল। যখন সে রাস্তায় ডনিকে দেখতে পায় এবং গাড়ি থামায়, ম্যাক দূর থেকে দেখে যে পুলিশ ডনিকে তাদের ট্রাকে তুলছে। নিক এবং তার সঙ্গীরা ডনিকে মারধর করে জিজ্ঞেস করে রে এবং অন্যরা কোথায়। ডনি অবশেষে হার মেনে নেয় এবং তাদের ঠিকানা বলে দেয়। রে এবং তার দল ক্যাম্প সাইডে ছিল। ম্যাট রেককে ফোন করে বলে ডনি ধরা পড়েছে, আমরা এখন কি করব? রে উত্তর দেয় না এবং ফোন কেটে দেয়। সে এনসনকে বলে যে ডনি এবং ম্যাক ধরা পড়েছে এবং তারা দুজনেই পালিয়ে যায়। নিক রে এর গাড়ির একটি ঝলক দেখতে পায় এবং ট্রাকটিকে পূর্ণ একটি ব্যস্ত হাইওয়েতে তার পিছু নেয়। সে গোয়েন্দা মারফ এবং বারাচককে তার অবস্থান রেডিওতে জানায়। রে আয়নায় তাকিয়ে দেখে নিকের গাড়ির 20টি গাড়ির পিছনে। ক্যাশ টনিকে গাড়িতে হাত করা
লাগিয়ে নিক এবং টনির সাথে চলে যায়। মারফ এবং বারাসট এসে পৌঁছায়। রে, অ্যানেন এবং বসও তাদের ট্রাক থেকে নামতে শুরু করে। পুলিশ কাছে আসার সাথে সাথে রে গুলি চালায়। সঙ্গে সঙ্গে একজন অফিসারকে গুলি করে হত্যা করে। পুলিশ পাল্টা গুলি চালায়। নীরবতা গুলির শব্দে ভেঙে যায়। দুদিক থেকে গাড়ি ভেদ করে গুলি ছুটতে থাকে। বসর গলায় গুলি লাগে। রে পাল্টা গুলি চালায়। পুলিশ অফিসারের হাঁটুতে আঘাত করে। রে এবং অ্যানেন নিকের পিছু নিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করে। নিকের সঙ্গী একজন দক্ষ মার্কসম্যান অ্যানেনকে গুলি করে হত্যা করে। রে একটি গুলিতে দৌড়ে যায় এবং নিক তার ঠিক পেছনে ছিল। নিক রেকের গুলি করে তাকে গুরুতরভাবে আহত করে। রে তার বন্দুক পুনরায় লোড করার জন্য সংগ্রাম করে। অনেক কষ্টে সে পুনরায় লোড করে এবং দাঁড়াতে সক্ষম হয়। সে নিকের দিকে হাঁটতে শুরু করে। তার বন্দুক থেকে গুলি চালাতে থাকে। নিক নিজেকে বন্দুক পুনরায় লোড করে এবং রে এর বুকে গুলি করে। রে পড়ে যায়। একটি গাড়ির পিছনে হামাগুড়ি দিয়ে যায় এবং তার জ্যাকেট থেকে একটি খালি ম্যাগাজিন বের করে। তার গুলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সে এখনও দাঁড়াতে সক্ষম হয়। নিকের দিকে তার খালি বন্দুক তাক করে। নিক অনিচ্ছা সত্ত্বেও এবং নিজেকে রক্ষা করার জন্য রেককে আবার গুলি করে। সে জানতো না যে রের গুলি শেষ হয়ে গেছে। যখন নিক তার গাড়িতে ফিরে আসে তখন ডনি চলে গিয়েছে। নিক এবং গ্যাস রে এর গাড়ি থেকে কালো ব্যাগগুলি বের করে এবং দেখে যে সেগুলিতে ছেঁড়া নোট রয়েছে, পুরনো। নিক সেই বারে যায় যেখানে ডনি কাজ করত এবং তার ঠিকানা জিজ্ঞেস করে। মালিক বলে যে ডনি 2 দিন আগে চাকরি ছেড়ে দিয়েছিল। যখন নিক বারে বসেছিল তখন দুজন ব্যাংক কর্মচারী তাদের গলায় ব্যাংকের অ্যাক্সেস কার্ড করে ভেতরে ঢোকে। নিক দেওয়ালে একটি ফুটবল দলের ছবির দিকে মনোযোগ দিয়ে তাকায়, যেখানে ডনিকে তার কিছু বন্ধুর সাথে বসে থাকতে দেখা যায়। যখন নিক বার থেকে বেরিয়ে আসে তখন সে ব্যাংকটিকে দেখতে পায়। সে বুঝতে পারে যে পুরো পরিকল্পনার মূল হোতা আর কেউ নয়, ডনি ছিল। শেষে আমরা ডনিকে লন্ডনের একটি বারে বার ড্যান্সার হিসেবে কাজ করতে দেখি। তার বন্ধুরা যারা পুরো খেলাটি সাজানোর জন্য আবর্জনা সংগ্রহকারী ভূমিকা পালন করেছিল তার সাথে বসেছিল। দেখা যায় যে ডনি প্রথম থেকে রে এবং তার দলকে দেওয়া পরিকল্পনা করছিল। তার বন্ধুরা দুটি একই রকম দেখতে আবর্জনা ট্রাক চালাচ্ছিল। একটিতে ছেঁড়া নোট ছিল এবং অন্যটিতে $30 মিলিয়ন আসল ছিল। এটি প্রকাশ পায় যে ডনি ব্যাগগুলি থেকে টাকা বের করে টায়ারে লুকিয়ে রেখেছিল এবং পানামায় পালিয়েছিল এবং এখন সে লন্ডনে আরেকটি ডাকাতির পরিকল্পনা করছিল। এর সাথে এই মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, পরের গল্প কী ধরনের মুভি নিয়ে শুনতে চাও কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের প্রতিটি কমেন্ট আমার অনুপ্রেরণা, ভালোবাসা আর সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।